শুভ দুপুর। আজ বাংলা ২রা আষাঢ় ১৪১৫, ইংরেজি ১৬ জুন ২০০৮। এবারের ২১-এর সব দর্শককে শুভেচ্ছা জানিয়ে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত নিয়মিত আয়োজন ২১-এর দুপুর শুরু করছি। অনুষ্ঠানের সবটুকু সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আফসানা ফেরদৌস। তাছাড়া আমার সাথে অতিথি পর্বে থাকবেন আরও একজন। তিনি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশহুরুল আমিন। অনুষ্ঠানের গল্পস্বল্প পর্বে আমরা তার সাথে কথা বলবো। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্পস্বল্প। দর্শক, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশহুরুল আমিন। স্বাগত ২১-এর দুপুরে। প্রথমে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। 1988 সালে আমরা আমাদের এই অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন শুরু করি কাজ। তখন যেটা হয়েছিল, বিজ্ঞান জাদুঘরে একটা জ্যোতির্বিজ্ঞান কর্মশালা চলছিল, সেখানে আমি অংশগ্রহণকারী ছিলাম। এটা 87 এই সময়। তখন যেটা হলো যে আমরা বন্ধুরা মিলে চিন্তা করলাম, আচ্ছা আমাদের যদি একটা নিজেদের অ্যাস্ট্রোনমি ক্লাব থাকে, অর্থাৎ একটা ক্লাব যদি থাকে, তাহলে আমরা সেইখান থেকে একটা টেলিস্কোপ কিনতে পারবো। কারণ পাড়া মহল্লায় আমি যেখানে থাকতাম, আমাদের পাড়াতে আমরা এইভাবে ফুটবল কিনতাম বা ক্রিকেট ব্যাট বল কিনতাম। এই চিন্তা থেকেই যে তখন ওই ওয়ার্কশপে ছিল জিয়া এবং তীব্র, ওদের দুজনকে বললাম যে চলো আমরা এই কাজটা করি। তখন আমরা তিনজন মিলে শুরু করলাম এবং শুরু করার পরে টেলিস্কোপ কিনবো এই চিন্তা করে শুরুটা করলাম। তারপর দেখা গেল যে আচ্ছা আমরা এই টেলিস্কোপ তো কেনার জন্য টাকা সংগ্রহ করতে একটু সময় লাগবে, এক কাজ করি আমরা একটা পত্রিকাও বের করি, কারণ এই বিষয়ে তো আগ্রহী করে তুলতে হবে মানুষদেরকে। যে তখন যেটা হলো যে মহাকাশ বার্তা নামে ঠিক ওই 88 সালে আমরা একটা পত্রিকাও বের করলাম। এবং সেই পত্রিকাটা বের হওয়ার পরে যেটা হয় যে আমাদের আসলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, কারণ সেই পত্রিকাটা ছিল যথেষ্ট পরিমাণ সিরিয়াস পত্রিকা। আমরা যদিও তখন কলেজে পড়ি আমি, এবং আমার সঙ্গে যে দুই বন্ধু ছিল জিয়া তীব্র, ওরা স্কুলে পড়ে। তারপরে আমরা যে পত্রিকাটা বের করলাম সম্পূর্ণটা একদম অ্যাস্ট্রোনমির উপরে, সম্পূর্ণ মানে সায়েন্টিফিক একটা জার্নালের মতো, পপুলার যদিও সেটা। এবং সেখান থেকে দেখা গেল অনেকেই আগ্রহী হয়ে তখন আমাদের সঙ্গে ধীরে 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 যোগাযোগ শুরু হয়ে যায়। এবং অবশ্য আমরা টেলিস্কোপ কিনতে হয়নি পরে, আর আমাদেরই এক সদস্য উনি আমাদেরকে টেলিস্কোপ, ওনার একটা টেলিস্কোপ ছিল, ওটা আমাদের গিফট করে দেন, উপহার করে দেন, এবং সেটা দিয়ে আপনাদের শুরু সেটা দিয়ে। এবং তারপর থেকে এখন পর্যন্ত আমাদের 13টা টেলিস্কোপ আছে এবং একটাও আমাদের কিনতে হয়নি। একটাও কিনতে হয়নি। এবং সবচেয়ে দামি যেটা, সেটা হচ্ছে 2 লাখ টাকা দাম। খুব অবিশ্বাস্য একটা ঘটনা। সবাই এই মহাকাশের খবর জানার জন্য এবং মহাকাশ বিষয়ক গবেষণার জন্য যে আপনাদেরকে উৎসাহী করেছে, এটা খুব চমৎকার একটা বিষয়। আজকে বিকালে রাশিয়ান কালচার সেন্টারে আপনাদের একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান সম্পর্কে আমাদের কিছু বলুন। আজকে যেটা হচ্ছে যে 1963 সালে ভ্যালেন্টিনা তেরেস্কোভা মহাকাশে যান প্রথম মানবী হিসেবে। এর 2 বছর আগে ইউরি গ্যাগারিন প্রথম মানব হিসেবে উনি যে গেছেন, তারপর ভ্যালেন্টিনা তেরেস্কোভা গেলেন। সেটাকে স্মরণ করে আজকে 45 বছর হচ্ছে আমরা বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র আমরা যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। এখানে যেটা থাকবে একজন পদার্থবিজ্ঞানী, উনি শিক্ষক আহমেদ মোস্তফা কামাল, উনি বলবেন কনস্ট্যান্ট মিস্টেরিয়াস কনস্ট্যান্ট নিয়ে, অর্থাৎ বিস্ময়কর ধ্রুবক। এটা হচ্ছে আমাদের কসমোলজি, অ্যাস্ট্রোফিজিক্স, ফিজিক্স, এই বিষয়গুলো বোঝার জন্য এই টার্মগুলো আমাদের বুঝতে হয়, হ্যাঁ, জানতে হয়। এটা নিয়েই উনি বলবেন। আর ডক্টর আহমেদ শফি, উনি ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের শিক্ষক, উনি এখানে থাকবেন। আর এছাড়া এই প্রোগ্রামে ফটোগ্রাফি থাকবে ভ্যালেন্টিনার মহাকাশে যাওয়ার উপরে, তারপরে যেটা থাকবে যে ফিল্ম শো থাকবে অ্যাস্ট্রোনমির উপরে। আর আজকে এখনো আস্তে আস্তে দেখছিলাম যে আকাশ মেঘলা, আকাশ ক্লিয়ার থাকলে আজকে আমরা টেলিস্কোপ দিয়ে আকাশ দেখব। এবং এই মুহূর্তে শনি গ্রহ খুব ভালোভাবে দেখা যাচ্ছে, শনির বলয়টা দেখা যাচ্ছে। এবং যেটা হচ্ছে যে আগামী বছর কিন্তু শনি এমন একটা পজিশনে আসবে, বলয়টা কিন্তু দেখা যাবে না আগামী বছর, তারপর আবার দেখা যাবে। মানে এটা একটা অ্যাঙ্গেলের কারণে আসলে দেখা যায় না এটা। আর তারপরে আজকে রাত্রে 9টা-10টার দিকে বৃহস্পতি গ্রহটাকেও দেখা যাবে। এই বৃহস্পতি টেলিস্কোপ দিয়ে বৃহস্পতি দেখাটা খুবই ইন্টারেস্টিং। শনি তো অবশ্যই ইন্টারেস্টিং, পাশাপাশি বৃহস্পতিটা, এটা চাঁদকে দেখা যায়, এবং এটা 4টা চাঁদ দেখা যায় টেলিস্কোপে। এবং কেউ যদি মনোযোগ দিয়ে
5-6 ঘন্টা দেখেন তাহলে কিন্তু দেখা যাবে চাঁদগুলো যে মুভ করছে, সরে যাচ্ছে, সেই গতিবিধিটা বোঝা যাবে। হ্যাঁ, সেটা পরিষ্কার বোঝা যায়। এবং এই বৃহস্পতি গ্রহটা আবার এটা দেখার মানে প্রথম যিনি দেখেছিলেন এই উপগ্রহগুলোকে যিনি দেখেছেন তিনি হচ্ছেন গ্যালিলিও। এবং আগামী বছর কিন্তু এই গ্যালিলিওর এই বৃহস্পতি দেখার 400 বছর পূর্ণ হবে। সেটা নিশ্চয়ই সেটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা থাকবে। তো এই যে টেলিস্কোপ দিয়ে আপনারা বিভিন্ন নক্ষত্র এবং গ্রহ দেখাবেন, এখানে কি যে কেউ যেতে পারবে? হ্যাঁ, এটা আগ্রহী যে কেউ আসতে পারে। কোথায় টেলিস্কোপটা আপনারা সেট করবেন? আমরা যেটা করি যে ধানমন্ডি খেলার মাঠ, রাশিয়ান কালচারাল সেন্টার 7 নম্বর রোডে, আর 8 নম্বর রোডে হচ্ছে খেলার মাঠ। এই খেলার মাঠে আমরা প্রতি শনিবারে আমাদের নিয়মিত পর্যবেক্ষণ ক্যাম্প আমরা আয়োজন করি। যে কোনো মানুষ সেখানে গিয়ে গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করতে পারবে। একটা শর্ত থাকে, সেটা হচ্ছে আকাশ পরিষ্কার থাকলে। আকাশ পরিষ্কার থাকলে তখন আমরা অবশ্যই আমাদের টেলিস্কোপ নিয়ে আমরা থাকি। আচ্ছা, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন তাহলে কিভাবে, মানে কতখানি মানুষকে বিজ্ঞান মনস্ক করে তুলতে সাহায্য করছে বলে মনে হয়? এখানে যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি আমাদের চেষ্টার ফলাফলটা এটা আসলে আমাদের সাধারণ মানুষ ওনারাই বলতে পারবেন যে আমাদের কাজ দিয়ে তারা উপকৃত হয়েছেন কতটুকু মাত্রায়। তবে আমি একটা ঘটনা বলতে চাই, সেটা হচ্ছে 80-তে ফেব্রুয়ারি মাসে একটা সূর্যগ্রহণ হয়েছিল। সেই সূর্যগ্রহণটা আমি দেখতে বিজ্ঞান জাদুঘরে গেলাম। বিজ্ঞান জাদুঘরে যাওয়ার পরে যেটা দেখা গেল যে সেখানে খুব বেশি হলে 30-40 জন, বিজ্ঞান জাদুঘর তখন ধানমন্ডি 6 নম্বর রোডে, সেখানে 30-40 জন লোক আছে এবং তারা সূর্যগ্রহণ দেখার জন্য চেষ্টা করছেন। কিন্তু আমি থাকতাম কলাবাগান স্টাফ কোয়ার্টারে, সেখানে আমাদের 385টা ফ্ল্যাট আছে, মানে বাসা। কিন্তু সেখানে দেখা গেল যে পুরো কলোনি জুড়ে, অনেক বড় কলোনি আমাদের, অনেক মাঠ এখানে, এবং সেখানে দেখা গেল যে আমি এবং আমার আরেকটা বন্ধু পলাশ, আমরা দুজন মিলে পুরো কলোনিতে আমরা দুজন। আর হঠাৎ একটা ফেরিওয়ালা কোথা থেকে যেন চলে আসছে। আমি বিজ্ঞান জাদুঘর থেকে দেখে যে অনেকক্ষণ চলছিল, হ্যাঁ, আংশিক সূর্যগ্রহণ ছিল, অনেকক্ষণ চলছিল, তা আমি চলে আসলাম কলোনিতে যে দেখি সবাইকে দেখাবো। দেখা গেল কেউ নাই। কি ব্যাপার, অন্য বন্ধুদের ডাকি যারা একতলায় আছে, বা তাদের ভেতর থেকে তালা দেয়া, যে না এটা দেখা যাবে না, দেখা গেলে কোনো সমস্যা হতে পারে। এবং যেটা হচ্ছে তখন পত্রিকাগুলোতে, আমি তখন স্কুলে পড়ি, তখন পত্রিকাগুলোতে কিন্তু দেখা যেত বিভিন্ন জ্যোতিষীরা এবং বিভিন্ন ধরনের লোকজন যে এটা দেখা যাবে না, খাওয়া যাবে না, এটা করা যাবে না, কিন্তু এটা আমি একটু অনেক বললাম। কিন্তু যেটা হচ্ছে এই ঘটনার পরের যে খুব মনে হচ্ছে যে 95-এ যখন সূর্যগ্রহণ হলো, এই সূর্যগ্রহণটা দেখতে গিয়ে 1 বছর আগে থেকে আমরা পরিকল্পনা করলাম যে আমরা এটা দেখবো এবং আমরা সবাইকে দেখাবো। এবং এটা 1 বছর আগের থেকে আমরা প্রচারণা শুরু করলাম, লেখালেখি এবং বিভিন্ন এইভাবে। এবং দেখা গেল যে 95-এ যখন দেখতে আমরা একটা দল নিয়ে ঢাকার থেকে গেলাম, 200 জনের একটা দল নিয়ে হিরন পয়েন্টে গেলাম, এবং সেখানে তো সূর্যগ্রহণ আমরা দেখে আসলাম। এবং আসার পরে পত্রিকাতে যেটা দেখলাম ঢাকায় এসে, যে ঢাকা বিজ্ঞান জাদুঘরের উদ্যোগে শেরে বাংলানগরে একটা অবজারভেশন ক্যাম্প ছিল, 50,000-এর উপর সেখানে লোক ছিল, পত্রিকাতে নিউজ ওই সময়কার। এবং সেখানে দেখার জন্য মারামারি, মানে সবাই এটাতে উৎসাহী হয়েছে। অর্থাৎ বিজ্ঞান 80 সালে বা তার 95-এর সূর্যগ্রহণের আগে যে ঘটনাগুলো ঘটতো, যে দেখা যাবে না, খাওয়া যাবে না, এই করা যাবে, সেটা পুরোটা পরিবর্তন হয়ে গেছে। এবং আপনারা 1 বছর ধরে লেখালেখি করেছেন, সেটার প্রভাবও পড়েছে। আপনাদের সূর্য উৎসবও হয় এবং দল নিয়ে আপনারা সূর্য উৎসব দেখতে যান, সূর্য বিভিন্ন জায়গায় আপনারা যান, সেই প্রসঙ্গে আমাদের কিছু বলেন। কিভাবে পালন, কেন পালন করেন? আসলে বিষয়টা হচ্ছে যে সূর্য উৎসব আমাদের এখন এমন একটা, এই যে আমাদের অ্যাসোসিয়েশনকে অনেকে সূর্য উৎসব আয়োজন করি এই হিসেবে, আয়োজক হিসেবে আমাদেরকে জানে। এটা আসলে আমাদের খুবই গৌণ একটা কাজ, গৌণ কাজ। এই কারণে যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন আপনারা, বিভিন্ন ইনার স্কুল এবং সেটা আমরা করি, অলিম্পিয়াড, সেই বিষয়টা আমাদের কিছু বলেন। আমি সূর্য উৎসবটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের সময় খুব সংক্ষেপে বলতে হবে। আচ্ছা, সূর্য 2001 সালে সহস্রাব্দের প্রথম সূর্য উদয় দেখার জন্য আমরা পরিকল্পনা করলাম যে আমরা সেন্ট মার্টিনে যাব। সেন্ট মার্টিনের সর্বদক্ষিণ পূর্ব প্রান্ত থেকে আমরা সূর্যকে দেখব, অর্থাৎ বাংলাদেশের ভূমি থেকে প্রথম সূর্যটাকে দেখব, এই চিন্তা করে আমরা গেলাম। যাওয়ার পরে যেটা হলো যে ওখান থেকে ঘুরে আসলাম, এবং তারপর সবার ওখানে যারা গেছেন তাদের সবার এত উৎসাহ উদ্দীপনা, তারপরে থেকে প্রতি বছর এই উৎসব চলছে। আর অলিম্পিয়াড যেটা হচ্ছে যে গত
2006 থেকে আমরা এটা করছি, যে স্কুল কলেজগুলোতে অ্যাস্ট্রোনমি বিষয়টাকে একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে জনপ্রিয় করার জন্য, তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য, যেটা গণিত অলিম্পিয়াড প্রথম আলো যেটা করে, খুবই ভালো এটার একটা প্রভাব আছে গণিতকে এই করার জন্য, এবং সেটার থেকে আমরা উৎসাহিত হয়ে যে হ্যাঁ অ্যাস্ট্রো অলিম্পিয়াডটা আমরা করতে পারি, এবং সেটা আমরা করেছি। গত বছর আমাদের একটা টিম থাইল্যান্ডে গিয়েছিল, এবছর আমাদের ইতালি এবং ইন্দোনেশিয়াতে হচ্ছে, কিন্তু আসলে প্লেনের টিকেটের সংগ্রহ সাপেক্ষে আমরা নিয়ে যাব বলেছিলাম। এখন স্পন্সর আসলে অ্যাস্ট্রোনমি এমন একটা বিষয় যে এই বিষয়ে আগ্রহ না থাকলে এখানে কোনো রকম সুবিধা কেউ। তাহলে সহযোগিতা কেমন করে পাচ্ছেন আপনারা? এখন গত বছর আমাদেরকে প্রথম আলো এবং ব্যাংক এশিয়া ওনারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন। এবছর এখনো তো সময় আছে, কারণ এটা আগস্টে হবে, এবং দেখা যাক যে এটা আমরা কোথায় গিয়ে দাঁড়াই, এটা যাওয়া যায় কিনা। আর আমি দর্শকদেরকে যেটা আমি বলতে চাই যে এই বছর খুব গুরুত্বপূর্ণ দুটো ঘটনা আছে। একটা হচ্ছে 30 তারিখে তুঙ্গাস্কা সাইবেরিয়াতে 1908 সালে একটা উল্কা পড়েছিল, এবং সেটার ফলে সেটার 100 বছর পূর্তি হচ্ছে। এই 30 তারিখে রাশিয়ান কালচার সেন্টারে আমরা প্রোগ্রাম করছি। আর 1 আগস্ট একটা সূর্যগ্রহণ হবে, আংশিক সূর্যগ্রহণ, সেই সূর্যগ্রহণটা আমরা দেখব। আর এছাড়া আগামী বছর তো গ্যালিলিওর 400 বছর বললাম, এবং আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে 22 জুলাই পূর্ণ সূর্যগ্রহণ হবে, এবং এটা বাংলাদেশের উত্তরাঞ্চল পঞ্চগড়, তেঁতুলিয়া এই জায়গাগুলো থেকে দেখা যাবে, এবং সেখানে 4.5 মিনিটের মতো অন্ধকার থাকবে, এবং এরপরে 100 বছরেরও বেশি সময় লাগবে যে বাংলাদেশের ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না। কিন্তু আরেকটা সূর্যগ্রহণ হবে 2010-এ, সেটা আংশিক হবে, হ্যাঁ, কিন্তু পূর্ণ হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। অনুষ্ঠানের সাফল্য কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকে। কথা হচ্ছিল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মশরুল আমিনের সাথে। দর্শক, 21 দুপুর নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন, জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 21 দুপুর, 21 টেলিভিশন, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেলও করতে পারেন। ফোন 812653 থেকে 8, ফ্যাক্স 8802811270। ইমেল করতে পারেন দুপুর@21-tv.com এই ঠিকানায়। 21 দুপুরের আজকের আয়োজন শেষ। দর্শক, এরপরে দেখবেন ব্যবসা বাণিজ্য ও শেয়ার বাজারের খবরাখবর নিয়ে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান 21 বিজনেস এর পরবর্তী অংশে। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।